গল্প কোডিং শিখির পক্ষ থেকে আমি শিউলি হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের পিএইচপি সিরিজ। আমরা আজ শিখবো গল্পে গল্পে পিএইচপি। নিশ্চয়ই ভালো লাগছে, অভিনন্দন সবাইকে, হাততালি হবে। এবং এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি সেজন্য আমার নিজের জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। তো চলুন শুরু করা যাক। পিএইচপি শিখবে মন্টিমনি। ওয়াও, মন্টিমনি পিএইচপি শিখতে চায়, আমাদের জন্য ফুল নিয়ে এসেছে, ফুল দিবে আমাদেরকে, কিন্তু তারপরও সে পিএইচপি শিখতে চায়। তো চলুন। মন্টিমনিকে কে শেখাবে পিএইচপি? পিএইচপির মতো কঠিন ভাষা শিখতে চায় আমাদের মন্টি, তাও আবার গল্পে গল্পে। কি করা যায় বলুন তো? নিশ্চয়ই এটা সমাধান আমাদের কাছে আছে। চলুন আমরা সবাই মিলে পিএইচপি শেখাই মন্টিমনিকে। মন্টি, তুমি কি জানো পিএইচপি কি? ওকে, ভয়ের কিছু নেই, আমি বলছি। পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পিএইচপি আমরা এইচটিএমএল সিএসএস যেভাবে করেছে, এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ছিল না। আমরা এইচটিএমএল সিএসএস লিখেছি, ডবল ক্লিক করেছি, ব্রাউজারে চলে এসেছে। কিন্তু পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করতে হলে ডেফিনেটলি সার্ভার লাগবে। আমি ধরেই নিচ্ছি তুমি সার্ভার জানো না, আমি তোমাকে চিনিয়ে দেবো সার্ভার কি। পরের কথায় চলে যাই। রিলিজ পেয়েছে 1995 সালে। তৈরি করেছেন রাসমুস লারডফ নামের একজন ব্যক্তি। পিএইচপি দিয়ে ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েবসাইট বানানো হয়। তুমি নিশ্চয়ই জানো ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েবসাইট মানে কি, অর্থাৎ যেখানে সবকিছুই খুব সহজেই পরিচালিত করা যায়। যেমন ধরো ফেসবুক, খুব সহজেই তুমি একটি ছবি আপলোড দিয়ে দিলে, কমেন্ট করে দিলে, লাইক দিয়ে দিলে। এই যে একটি ডাইনামিক সাইট, তোমাকে কোনো কোড জানতে হচ্ছে না, কিন্তু তুমি অটোমেটেড ভাবে সব কাজই করতে পারছো। তো পিএইচপি দিয়ে সহজে এইরকম সাইট বানানো যায়। পিএইচপির আদি নাম পার্সোনাল হোম পেজ, কিন্তু বর্তমানে পিএইচপিকে বলা হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। আচ্ছা, আমি আবার বলছি, পিএইচপির আদি নাম পার্সোনাল হোম পেজ, কিন্তু বর্তমানে পিএইচপিকে বলা হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। পিএইচপি কেন ব্যবহার করব জানো? এটা একদম ফ্রি। কি খুশি হয়েছে? ফ্রিতে ডাউনলোড এবং ব্যবহার করা যায়। অনেক সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পিএইচপি দিয়ে তৈরি। তুমি নিশ্চয়ই জানো কন্টেন্ট কি কি। ভিডিও, অডিও, টেক্সট, এগুলো হচ্ছে কন্টেন্ট। ধরো আমরা ধরতে পারি সেই ক্ষেত্রে ফেসবুকও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকে তুমি ভিডিও আপলোড করতে পারছো কোনো কোডিং না জেনে, অডিও আপলোড করতে পারছো, যেখান থেকে তুমি ছবি দিতে পারছো, টেক্সট আকারে কোনো স্ট্যাটাস দিতে পারছো। এই যে কন্টেন্ট, এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলোকে ম্যানেজ করতে পারছো উইদাউট এনি কোড। এটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো পিএইচপি দিয়ে এগুলো খুব ইজিলি তৈরি করা যায়। কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সেরা হচ্ছে বর্তমানে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল। তো তুমি নিশ্চয়ই এগুলো সম্বন্ধে আগেই জানো, না জেনে থাকলে একটুখানি গুগলিং করলে জেনে যাবে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোনো কিছুতে। ও ভালো কথা, পিএইচপি কেন ব্যবহার করবো জানো? তার মধ্যে আরেকটি মজার বিষয় হচ্ছে পিএইচপি ভয়ঙ্কর জনপ্রিয়। টপ কিছু ওয়েবসাইট পিএইচপি ব্যবহার করেছে। তুমি নিশ্চয়ই জানতে চাও যে আসলে পিএইচপি ব্যবহার করব, কিন্তু কিছু ওয়েবসাইটের নাম বলো যেগুলো পিএইচপি ব্যবহার করে কাজ করেছে। ওয়াও, এক নাম্বারই হচ্ছে ফেসবুক, ইয়াহু, উইকিপিডিয়া অ্যান্ড ফ্লিকার। তো তুমি নিশ্চয়ই জেনে গেছো যে পিএইচপি আসলে কেন ব্যবহার করব। কারণ পিএইচপি দিয়ে ফেসবুক, ইয়াহু, উইকিপিডিয়া, ফ্লিকার এবং অসংখ্য সাইট তৈরি হয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সেই ল্যাঙ্গুয়েজটি অত্যন্ত মজার। এটা কিছুটা কঠিন হলেও এই ল্যাঙ্গুয়েজটা আমাদের জানা উচিত, অথবা যারা ভালোবাসে তাদের এটা নিয়ে কাজ করা উচিত। তো মন্টিমনি, আমরা পরবর্তী ধাপে চলে যাই। পিএইচপি শেখার আগে কি জানতে হবে জানো? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অল্প স্বল্প, জাভাস্ক্রিপ্ট খুব বেশি জানতে হবে না, অল্প স্বল্প জানলেই হবে। পিএইচপির জন্য কি লাগে বলবো? আচ্ছা, এক কম্পিউটারকে লোকাল সার্ভার বানাতে হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু এটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু এটির জন্য সার্ভার লাগে। তাই প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কম্পিউটারকে লোকাল সার্ভার বানাতে হবে, লোকাল সার্ভার ডাউনলোড করতে হবে। ওয়াও, এর মধ্যে আছে জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প, অর্থাৎ অনেকগুলো লোকাল সার্ভার আছে যেগুলো তুমি চাইলে ডাউনলোড করতে পারো। এর মধ্যে যে কোনো একটি তুমি ব্যবহার করতে পারো, জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প। আমরা তোমাকে গল্পে গল্পে পিএইচপি শেখাবো যে সার্ভারটি ডাউনলোড করে, সেটা হচ্ছে জ্যাম্প। তো চলো আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে সেগুলো করে আসি। প্রথমে কম্পিউটারকে লোকাল সার্ভার বানাতে হবে। লোকাল সার্ভার বানাতে হলে একটা লোকাল সার্ভার ডাউনলোড করতে হবে, এবং এটি হচ্ছে একদম ফ্রিতে। তো চলো আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে
ধরে নাও তুমি জানো না জ্যাম্প কোথা থেকে ডাউনলোড করতে হয়, তুমি প্রথমেই লিখবে ডাউনলোড জ্যাম্প। ওকে, এরপর আমরা ডাউনলোড করছি জ্যাম্প। দেখো এখানে অনেক পুরনো ভার্সন আছে, আমাদের পুরনো ভার্সনে যাওয়ার দরকার নেই, আমরা 7.0.5 পিএইচপি যে ভার্সনটি আছে সেটিতে ডাউনলোড 32 বিট, আমরা এখানে ডাউনলোড করছি 32 বিট ডাউনলোড করছি। আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটিকে নিয়ে আসি, কাট করে নিয়ে এসে জাস্ট আমরা এখানে রাখলাম সুবিধার জন্য। এবার দেখুন জ্যামটা যখন আমি ডাউনলোড করছি সেটাকে নিশ্চয়ই ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য একদম সোজা সাপটা উপায়, তুমি জাস্ট এর উপর ডবল ক্লিক করো মনে ইয়েস, ওকে নেক্সট নেক্সট। এখানে একটা কথা আছে, তুমি কোন ফোল্ডারে তোমার জ্যাম্পকে রাখতে চাচ্ছ, অর্থাৎ তুমি কোন ফোল্ডারে, জ্যাম্পের মধ্যে তোমার তোমার পিএইচপির কাজ করতে হবে, তার মানে তুমি জ্যাম্পকে কোথায় রাখতে চাচ্ছ। আমরা যখন আমাদের কোনো কারণে উইন্ডোজ ক্র্যাশ করলে অথবা কোনো ঝামেলা হলে সি ফোল্ডারটার মধ্যে যত ফাইল আছে সব ভ্যানিশ হয়ে যায়, এটা তো তুমি জানো। তার মানে তোমাকে এমন কোনো একটা ফোল্ডার সিলেক্ট করা উচিত, এফ হতে পারে, ই হতে পারে, যেটার ফাইলগুলো সহজে ভ্যানিশ হয় না। তাই তুমি সি কে সবসময় অ্যাভয়েড করে বেটার তুমি অন্য কিছু রাখো, এফ এ রাখতে পারো, ইতে রাখতে পারো, অন্য যে কোনো ফোল্ডারে রাখতে পারো। এবার নেক্সট দিলাম, যেহেতু আমার আগেই করা আছে তাই আমার এটি হয়নি, তুমি জাস্ট নেক্সট দেওয়ার সাথে সাথে যেই ফোল্ডারে দিয়েছো সেই ফোল্ডারে তোমার জ্যাম্প ফাইলটা চলে আসবে। যেমন দেখো আমরা এখন কোথায় চলে যাব, দিস পিসি লোকাল ডিস্ক এফ, এবং এখানে আমার জ্যামটা চলে এসেছে। ঠিক আছে, আমরা কি করেছি, আমাদের পিসিতে গেছি, সেখান থেকে লোকাল ডিস্ক এফ, সেখানে আমাদের জ্যাম চলে এসেছে। জ্যাম যখনই আসবে তখনই তুমি দেখতে পাবে তোমার পিসির নিচে ঠিক এইরকম একটি আইকন চলে এসেছে। ঠিক আছে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটা আইকন চলে এসে ডবল ক্লিক হবে, আমাদের জ্যাম্প চলে এসেছে, একটি ছোট্ট করে তালি হবে। ওকে, যে কথাটি বলছিলাম, দেখো এই যে অ্যাপাচি, এই যে অ্যাপাচি এটা হচ্ছে আমাদের সার্ভার এবং মাইস্কুল হচ্ছে আমাদের ডাটাবেস। আমরা এতক্ষণ সার্ভার সার্ভার করে চেঁচাচ্ছিলাম কারণ আমাদের পিএইচপি নিয়ে কাজ করতে হলে সার্ভার লাগবে। আমরা এখন এই অ্যাপাচি স্টার্ট করার সাথে সাথে আমার কম্পিউটারটা লোকাল সার্ভারে পরিণত হলো, মনে বুঝতে পেরেছো। এখন আমাদের মাইস্কুলটাকে চালু করতে হবে। কেন, মাইস্কুল হচ্ছে একটি ডাটাবেস। খেয়াল করো তুমি যখন ফেসবুক অথবা কোথাও একটা স্ট্যাটাস দিচ্ছ সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে না, 2 মাস পরে 2 বছর আগের স্ট্যাটাসও তুমি খুঁজে পাচ্ছ, কারণ এটি ফেসবুকের ডাটাবেসে জমা আছে। সেই ক্ষেত্রে তুমি যে পিএইচপি নিয়ে কাজ করবে মন্টিমণি, তোমার কি ডাটাবেসের দরকার নেই? অবশ্যই আছে। আমি সার্ভারকে স্টার্ট করলাম, এবার মাইস্কুল ডাটাবেসটাকেও স্টার্ট করলাম। ওকে, খেয়াল করো আমার কাছে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, আচ্ছা আমার বন্ধুর পিসিতে অথবা ল্যাপটপে আমি বসলাম, আমি কি করে জানবো তার ঠিক কোন ফোল্ডারে জ্যাম্প আছে, কোন ডিস্কে। এটা অ্যানোয়িং, কারণ তাকে সিতে খুঁজতে হবে, এফ এ খুঁজতে হবে, ইতে খুঁজতে হবে, আরো কিছু ফোল্ডার থাকলে সেখানে খুঁজতে হবে। আমি বলি এটা একটা সহজ সমাধান আছে, আমরা এক্সপ্লোরে ক্লিক করলেই দেখুন চলে এসেছে আমার জ্যাম্প কোথায় আছে, এফ এ আছে। সহজ না? অবশ্যই সহজ। এখন আমাদের কাজগুলো আসলে কিভাবে করতে হবে, আমাদের কাজগুলো দেখো, অতীতে আমরা কাজ করেছি HTML CSS এ, আমরা কি কাজ করেছি, যেখানে ইচ্ছা সেখানে একটা ফোল্ডার ওপেন করে ফেলেছে। এখানে HTML করেছি, যদি আমি HTML ক্লাস নিচ্ছি না, বুঝাচ্ছি জাস্ট, index.html, এই তো। তারপর আমরা ডবল ক্লিক করেছি, এটা ব্রাউজারে অটোমেটিক চলে এসেছে। কিন্তু এইবারের কিন্তু ব্যাপারটা ভিন্ন, কারণ এখন আমি যেখানে ইচ্ছে সেখানে ফোল্ডারটা রাখতে পারবো না, আমাকে কাজ করতে হবে কোথায়, পিএইচপির কাজ সার্ভারে। সার্ভার কোথায়, সার্ভার আছে জ্যাম্পে। তাহলে আমাকে যেতে হবে এক্সপ্লোরার htdocs, htdocs-এ গিয়ে এখানে একটা ফোল্ডার ওপেন করতে হবে। তোমার কাছে কঠিন লাগছে, সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি দিস পিসি লোকাল ডিস্ক এফ জ্যাম্প, জ্যাম্পের মধ্যে htdocs, এই কাজটাই জাস্ট আমরা একটু শর্টকাট ওয়েতে করেছি, এক্সপ্লোরার htdocs,
এবং এখানে এসে তুমি ওপেন করতে পারো তোমার ফোল্ডারের নাম। আমি এখানে ফোল্ডারের নাম দিলাম মনিকা, ঠিক আছে, যেহেতু তোমার নামেই কাজ করছি মনিকা। সেই ক্ষেত্রে আমরা একটা ফাইল ওপেন করি, index.php। ব্যাস, এই তো হয়ে গেল। এভাবেই আসলে পিএইচপি নিয়ে কাজ করতে হয়, আমরা জ্যাম্পের মধ্যে পিএইচপি কে নিয়ে কাজ করব। তো এর পরের গুলো তো আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করাই, কারণ আমরা আসলে জানি না এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, পিএইচপি নিয়ে কিভাবে কাজ করতে হয়, পিএইচপির কাজ কি। তো আমরা আমাদের একটু গল্পে ফিরে যাই। পিএইচপি কিভাবে লিখতে হয় জানো মন্টি? নিশ্চয়ই জানো না। পিএইচপি লিখতে হয় কিভাবে, তুমি আমাকে প্রশ্ন করলে, তো আমি বলছি পিএইচপি কিভাবে লিখতে হয়। মনে আছে আমরা এইচটিএমএল লেখার ক্ষেত্রে কি করতাম? এইচটিএমএল লেখার ক্ষেত্রে আমরা লিখতাম এইচটিএমএল এন্ড ব্যাকস্ল্যাশ এইচটিএমএল। এর মাঝখানে আমরা আমাদের বাকি কোডগুলো লিখতাম যা কিছু দেখতে চাচ্ছি। পিএইচপি লেখার ক্ষেত্রে মন্টিমণি তোমাকে প্রথমেই লিখতে হবে লেস দেন গ্রেটার দেন, মাঝখানে দুটো হোয়াট চিহ্ন, এর মাঝখানে পিএইচপি স্পেস দিয়ে যা কিছু লিখতে চাচ্ছ পিএইচপি নিয়ে সব এটার মাঝখানে লিখতে হবে। আমি আবার দেখাচ্ছি সোজা সাপটা নিয়ম, লেস দেন গ্রেটার দেন ডাবল কোশ্চেন পিএইচপি, এই তো হয়ে গেল। তো পিএইচপি কিভাবে লিখতে হয় সম্ভবত আমরা জেনে গেছি, চলো পরেরটায় চলে যাই। ব্রাউজারে দেখাতে হলে কি করতে হবে? ব্রাউজারে দেখাতে হলে কি করতে হবে পিএইচপি কে? আচ্ছা, তো ব্রাউজারে দেখাতে হলে কি করতে হয় এইটা যদি আমরা দেখে আসি, ধরো তুমি কিছু একটা লিখলে SHUILY শিউলি ইয়াসিন, ওকে, তুমি কিছু একটা লিখে সেভ দিলে। পিএইচপি কোনো কিছুকে ব্রাউজারে দেখাতে হলে আমরা কাজ করছি কোথায়? লোকাল সার্ভারে। লিখতে হবে লোকাল হোস্ট, তারপর ব্যাকস্ল্যাশ, লোকাল হোস্ট লিখে লিখতে হবে ব্যাকস্ল্যাশ, এরপর লিখতে হবে আমাদের ফোল্ডারের নাম। আমাদের ফোল্ডারের নাম কি? মনিকা। এবার যদি আমরা একটা রিলোড দেই, ব্যাস আমাদের পিএইচপির ফাইলটা চলে এসেছে, তাই হবে। কিন্তু তুমি এখানে এসে দেখতে পেলে ফ্রেজ ইরর, তার মানে হচ্ছে ফ্রেজ ইরর, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড ইয়াসিন। তার মানে ওরা এই লেখাটাকে দেখতে পাচ্ছে না। পিএইচপিতে তুমি যখনই লেটার দিয়ে কোনো কিছু লিখবে তখন অবশ্যই সেটাকে স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে স্ট্রিং, তুমি এটা হচ্ছে স্ট্রিং শিউলি ইয়াসিন। তুমি কি দেখতে পাচ্ছ? আমি যদি বলি মনিকা তুমি এখানে কি দেখতে পাচ্ছ, তুমি বলবে শিউলি ইয়াসিন, আমি বলছি না এটা হচ্ছে স্ট্রিং। যখনই আমাদের কোনো লেখা ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমরা লিখি তখন সেটি হয়ে যায় স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে, স্ট্রিং এর বাংলা মানে হচ্ছে তার। দেখো আমরা যদি এখানে লিখি শিউলি ইয়াসিন, আরো অনেক কিছু লিখি, লম্বা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, তার মানে স্ট্রিং নামকরণটার সার্থকতা এসেছে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো আমি কখন ডবল কোটেশন লিখবো আর কখন সিঙ্গেল কোটেশন লিখবো, তার মানে কোনটা ভালো। সেক্ষেত্রে তুমি নিজেই প্রশ্নের উত্তরটা দাও। ধরো তুমি ডবল কোটেশনে লিখলে শিউলি ইয়াসিন এবং পিএইচপি শেষ করার সময় অবশ্যই আমাকে সেমিকোলন ব্যবহার করতে হবে। এইবার আমরা যদি এখানে এসে আমাদের ব্রাউজারে এসে, ওয়াও, জাস্ট ইররটা চলে গেছে, ইররটা চলে গেছে। এবার তুমি যদি এটাকে একইভাবে সিঙ্গেল কোটেশনের মাঝখানে দাও, দেখি কোনো ইরর আসে কিনা। ইররটা চলে গেছে, তার মানে আমরা আসলে বুঝতে পারছি সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশন এটা কোনো প্রবলেম নেই, একইভাবে কাজ করা যায়। কখন প্রবলেম হবে এটা আমরা একটু পরে দেখি। তোমার নিশ্চয়ই মাথায় আসছে যে আমরা শিউলি ইয়াসিন লিখলাম কিন্তু এটাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আসলেই তো কেন দেখতে পাচ্ছি না? পিএইচপি প্রকাশ করতে হয় কেমন করে? তোমার কাছে মনে হচ্ছে এই যে আমি শিউলি ইয়াসিন লিখলাম এটাকে আমি প্রকাশ করব কেমন করে? কিচ্ছু না, ইকো অথবা প্রিন্ট ব্যবহার করে তুমি পিএইচপি কে প্রকাশ করতে পারো। আমরা যে কোনো একটা ব্যবহার করি, ওকে, ইকো ব্যবহার করে একটি স্পেস দিলাম,
ওয়াও ওয়াও, জাস্ট তালি হবে, জাস্ট তালি হবে, অসাধারণ। এবার তুমি দেখো, প্রিন্ট দিয়ে কি আমি এটাকে প্রকাশ করতে পারি? প্রিন্ট দিয়েও প্রকাশ হচ্ছে, তার মানে ইকো অথবা প্রিন্ট দিয়ে প্রকাশ করতে হয়। কোনটা ব্যবহার করব, ইকো না প্রিন্ট? এই প্রশ্নের উত্তরে পরে আসছি। মনে আছে আমাদের এই প্রশ্ন রয়ে গেছিল ডবল কোটেশন নাকি সিঙ্গেল কোটেশন। ধরো তুমি ডাবল কোটেশনে লিখলে নজরুল ইসলাম সেইড, এখন কি হবে? নজরুল ইসলাম যে কথাটা বলেছে সেটা কোট আকারে প্রকাশিত হবে। লিসেন, আলগা করগো খোপার বাঁধন। খেয়াল করো, নজরুল ইসলাম সেইড, নজরুল ইসলাম সেইড, এই পর্যন্ত কোটেশন শুরু হয়েছে, এখানেই কোটেশনটা শেষ হয়ে গেছে। আবার এই যে আমি দুইটা কোটেশন দিয়েছি, এখানে আবার কোটেশন শুরু হয়েছে, শেষ হয়ে গেছে। তার মানে এই যে নজরুল ইসলাম যে কথাটা বলেছে সেটা পিএইচপির মধ্যে পড়েনি। ডবল কোটেশনের প্রবলেম হচ্ছে, ডবল কোটেশনের মাঝখানে ডবল কোটেশন ব্যবহার করাটা ঝামেলা। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে ঠিক ভেতরের ডবল কোটেশনের আগে ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ। বেশ, এবার যদি একটা রিলোড দাও, নজরুল ইসলাম সেইড আলগা করগো খোপারো বাঁধন, তার মানে ডবল কোটেশনের মধ্যে যদি আমি কিছু লিখি তাহলে এটা কি করতে হবে? ডবল কোটেশনের মাঝখানে ডবল কোটেশন ব্যবহার করতে গেলে এটার মধ্যে একটি ব্যাকস্ল্যাশ দিতে হবে। এবার আসো, আমরা যদি এটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে দেই, আবার নজরুল ইসলাম সেইড ডাবল কোটেশন আলগা করগো খোপার বাঁধন। খেয়াল করো, এখানে সিঙ্গেল কোটেশন শুরু হয়েছে, এখানে সিঙ্গেল কোটেশন শেষ হয়েছে, এখানে ডবল কোটেশন শুরু হয়েছে, ডবল কোটেশন শেষ হয়েছে। আমার লেখাটা কিন্তু কালো হয়ে যাচ্ছে না, তার মানে আমার সিঙ্গেল কোটেশনের মাঝখানে ডবল কোটেশন ঠিকঠাক ভাবে কাজ করছে। তো রিলোড, ওয়াও। তার মানে হচ্ছে আমি কি কোটেশন ব্যবহার করব বলো মন্টিমণি? ডাবল কোটেশন ব্যবহার করব নাকি সিঙ্গেল কোটেশন? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে সিঙ্গেল কোটেশন ব্যবহার করাটাই বেটার। হ্যাঁ, আসলেই তাই। তো চলো আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করে যে কোনো একটা কিছু লিখি, শিউলি ইয়াসিন। ওকে, এবার এটাকে রিলোড দেই, এতটুকুই। এরপর তোমার আরেকটা প্রশ্ন রয়ে গেছিল, আমরা ইকো ব্যবহার করব না প্রিন্ট ব্যবহার করব। আমরা দেখেছি এটা ইকো দিলেও যা, প্রিন্ট দিলেও তাই। ওকে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, ধরো আমি ইকো দিচ্ছি, ইকো দেওয়ার পরে এটি হচ্ছে একটা স্ট্রিং, এই যে এটা এই কোটেশন থেকে এই কোটেশনে শিউলি ইয়াসিনটা হচ্ছে একটা স্ট্রিং। আমার কাছে মনে হলো আমি আরেকটি স্ট্রিং লিখবো, কমা, আরেকটি স্ট্রিং লিখলাম, she lives in ঢাকা। তারপর লিখলাম she is a very good girl। ওকে, তার মানে কি? আমরা খেয়াল করো, আমরা এখানে কয়টা স্ট্রিং ব্যবহার করছি? আমরা এখানে শিউলি ইয়াসিন হচ্ছে একটি স্ট্রিং, কমা, এটি হচ্ছে আরেকটি স্ট্রিং, এটি হচ্ছে আরেকটি স্ট্রিং, তিনটি স্ট্রিং ব্যবহার করছি। দেখি তো ইকো তিনটি স্ট্রিংকে প্রকাশ করতে পারে কিনা। ওয়াও, শিউলি ইয়াসিন শি লিভস ইন ঢাকা, শি ইজ এ ভেরি গুড গার্ল। তো আমরা একটু জাস্ট স্পেস নিয়ে নিতে পারি, এটাই। ওকে, তার মানে হচ্ছে ইকো একটি স্ট্রিংকে প্রকাশ করতে পারে, শিউলিসেনকে প্রকাশ করতে পারে, আবার একাধিক স্ট্রিংকেও প্রকাশ করতে পারে। প্রিন্ট একটি স্ট্রিংকে প্রকাশ করতে পারে, প্রিন্ট কি একাধিক স্ট্রিংকে প্রকাশ করতে পারে? চলো দেখে আসি। নো, ইরর। তার মানে হচ্ছে ইকো একটি স্ট্রিংকে প্রকাশ করতে পারে, প্রিন্ট একটি স্ট্রিংকে প্রকাশ করতে পারে, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে ইকো আর প্রিন্টের কোনো পার্থক্য নেই। কিন্তু ইকো একাধিক স্ট্রিংকে প্রকাশ করতে পারে, শিউলি ইয়াসিন শি লিভস ইন ঢাকা, শি ইজ এ ভেরি গুড গার্ল, তিনটি স্ট্রিংকে সে প্রকাশ করতে পারে, কিন্তু প্রিন্ট সেটা পারে না। এখন বলো তো মন্টিমণি, তুমি কাকে ব্যবহার করবে? নিশ্চয়ই ইকোকে। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে তুমি ডবল কোটেশনের চেয়ে সিঙ্গেল কোটেশনকে বেশি পছন্দ করবে, কারণ ডবল কোটেশনের মাঝখানে ডবল কোটেশন ব্যবহার করাটা একটু ঝামেলার, তার চেয়ে সিঙ্গেল কোটেশনের মাঝখানে ডবল কোটেশন ইজিলি ব্যবহার করা যায়।
ইকো নাকি প্রিন্ট ব্যবহার করবে, সেই ক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে যে কেন, আমি নিশ্চয়ই ব্যবহার করব ইকোকে, কারণ ইকোতে একটা স্ট্রিং প্রকাশ করা যায়, একাধিক স্ট্রিংকে প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রিন্ট কি কাজ করছে, প্রিন্টে একটি স্ট্রিং প্রকাশ করা যায়, কিন্তু একাধিক স্ট্রিং প্রকাশ করতে গেলেই এখানে একটা ইওর চলে আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে মন্টিমুনি আমরা খুব অল্প সময়ের মধ্যে পিএইচপির অনেকগুলো গোপন তথ্য জেনে গেলাম। তো মন্টিমুনি আমরা অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে পিএইচপির কিছু গোপন তথ্য জেনে গেছি। আমরা জেনে গেছি কিভাবে অ্যাকচুয়ালি কিভাবে একটি সার্ভার ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, সার্ভারের মধ্যে কিভাবে জ্যাম্পের মধ্যে একটা ফোল্ডার ওপেন করে সেখানে পিএইচপি লিখতে হয়, এবং এই জিনিসগুলো আমরা বারবার করলে কাজ হয়ে যাবে। এরপরে আরো দারুণ সব গল্প নিয়ে চলে আসছি আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।